গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প পায়ের ছাপ, রচনা স্বপ্নময় চক্রবর্তী। ভারতী ডট পেনটা দাঁতে কামড়ে ভাবছিল অ্যাপ্রোপ্রিয়েট বানানের কোথায় যেন ডবল পি আছে। ওনার টেবিল থেকে হেড ক্লার্ক হাঁকলেন, ভারতী, তোমার ফোন এসেছে একটা। ভারতীর বিশেষ কোনো ফোন টোন আসে না, তাই ধরণীদা পুরো বাক্যটা ঝাঁঝিন বললেন। অনুরাধার ফোন এলে বলেন, অনুরাধা ফোন। দাদা করে থাকতে পারে, ভালো আছিস তো, এইসব আর কি। ভারতী ফোনে হ্যালো বলে, খুব সাদামাটা ভাবে হ্যাঁ এবং লো। লয়ে জোর নেই, কিংবা ল ধ্বনির পর একটু ওয়ের রেশ, এসব কিছু নেই। ওর বাড়িতে ফোন টোন ছিল না, প্রশ্নই ওঠে না। শ্বশুর বাড়িতেও নেই। ওর কখনো এরকম কোনো প্রেমিকও ছিল না যাকে পাবলিক বুথ বা পোস্ট অফিস থেকে ফোন করেছে কোনো দিন। ভারতী পাবলিক বুথ থেকে জীবনে প্রথম ফোন করেছিল নীলরতন সরকার হাসপাতালে ওর জামাইবাবুকে, এক্ষুনি চলে আসুন, ওকে অক্সিজেন দিয়েছে। ভারতী ফোনটা ধরে বলল, হ্যালো, ভারতী বলছেন? হ্যাঁ বলছি তো, কেমন আছেন? আপনি কে বলছেন? চিনতে পারছেন না? না তো। আমার গলা শুনে চিনতে পারছেন না? না তো। বলুন না কে বলছেন। আপনি কিন্তু আগেও আমার সঙ্গে কথা বলেছেন। আপনি কোথায় থাকেন? যদি বলি আপনার পাশে পাশে। অফিসে? বলবো না। কেন কেন ফোন করছেন? মাঝে মাঝে যদি করি বিরক্ত হবেন? আপনাকে খুব ভালো লাগে। ভারতী কোনো কথা বলতে পারে না। মাউথ পিসে ওর নিজের নিঃশ্বাস পতন শব্দ নিজের কাছে ফিরে আসে। আপনি একদম সাজগোজ করেন না কেন? শুধু নিঃশ্বাসের শব্দ। আপনি নিজেকে এরকম একাকী ভাববেন না। ভারতী বলে, আমি আমি কিছু বুঝতে পারছি না। শুনুন, আপনার হলুদ শাড়িটা, যেটায় সাদা সাদা বুটি, ওটা পরলে আপনাকে দারুণ দেখায়। কাল ওটা পরে বেরোবেন? ওটা না হোক যে কোনো হলুদ শাড়ি পরেন যদি, তাহলে আমি বুঝবো। অভদ্রের মতো কথা বলবেন না। ভারতী হঠাৎ চিৎকার করে বলে ওঠে। হেড ক্লার্ক ধরণীপাল বলেন, দেখি দেখি, আমি দেখি বলে টেলিফোনটা ভারতীর হাত থেকে কেড়ে নেয়। ভারতী ছুটে চলে আসে নিজের টেবিলে। ধরণীপালের গলায় শুনতে পায়, রাস্কেল, ছোট লোক, লজ্জা করে না টেলিফোনে ভদ্রলোকের ঘরের বিধবা বউকে বিরক্ত করতে? বিধবা বউ শব্দটার ওই উচ্চারণ ভারতীর বুকে ঝলকায়। চলকে ওঠে জল, চোখ মোছে, ডটপেন নেয়, দাঁতে কামড়ায়। অ্যাপ্রোপ্রিয়েটে কোথায় ডবল পি? টাইপ করছে কে? বুকের ভিতরে তুমুল খটাখট। পিনকোডের শূন্যগুলি খাম ছেড়ে বেরিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে টেবিলে। নোটশিটের গায়ে সাদায় এত শূন্যতা কেন? জল তেষ্টা পায় কেন এত? একটু আগেই তো জল খেয়েছে ভারতী। ভারতী ফাইলটা বন্ধ করে। ধরণীদা ভারতীর টেবিলের কাছে আসে,
একটু নিচু হয়ে মুখটা ভারতীর কানের কাছাকাছি আনে। ভারতী পানের গন্ধ পায়। বলল, আমি চার্জ করতেই রেখে দিল। আর করেছিল কোনোদিন? ভারতী মাথা নাড়ায়, চোখ টেবিলের পিনকুশনে। ধরণীদা বলল, সাবধানে থেকো, তোমার স্বামীকে আমি খুব স্নেহ করতাম। আর কখনো বিরক্ত করলে বলো। ভারতী ঘাড় নাড়ায়। শুধু যে ফোনেই বিরক্ত করবে এমন মানে নেই, চিঠিবিটিও দিতে পারে। বুঝলে, ভেবেছে অসহায়, আমরা কি নেই নাকি? ভারতী নিশ্চুপ। ঠিক আছে, আপাতত এটা কাউকে বলার দরকার নেই। ফাইল খোলে ভারতী। বানানটা কাকে জিজ্ঞাসা করবে? ধরণীদা যদি আবার ফোনের প্রসঙ্গ তোলেন? অনুরাধাকেও নয়। ওর লিপস্টিক মাখা ঠোঁট থেকে যে হাসি বের হবে তার মানেও জানে। জয়ন্ত টয়ন্ত কেউ নেই? মাছি আসে উড়ে, তাড়ায়। আপনাকে আমার খুব ভালো লাগে, তাড়ায়। সেই স্কুল বেলায় 9 নাকি 10, সাইকেল চড়া লম্বা মতো ছেলেটা, থুতনিতে অল্প অল্প দাড়ি, বলেছিল, আই লাভ ইউ। ভারতী বলেছিল, অসভ্য। জুতিকাটা খুব ফাজিল, পিছনে তাকিয়ে বলেছিল, আমরা তো 5 জন, কাকে? ছেলেটা বলেছিল, নীল সাইড ব্যাগ। ওটা ভারতীরই ছিল। সেদিন কি যে সব হরপ্পা মহেঞ্জোদারো হলো কে জানে। কে জানে সব কত খ্রিস্টপূর্বাব্দের কথা। সেদিন রানীর মতো ক্লাসে বসেছিল ভারতী। সেই সব কত দিন, কত খ্রিস্টপূর্বাব্দ আগেকার কথা। জয়ন্তটা নেই। ও থাকলে ওকেই বানানটা জিজ্ঞাসা করতো ভারতী। ও তো অনেকক্ষণ নেই, পোস্টার টোস্টার লিখছে হয়তো। নেতা মানুষ, নেতা তো নয়, নেতার চামচে। এসব শিখেছে ভারতী এই 7-8 মাসে। চামচে, মুরগি করা, কেলো, কিচাইন, ঢপের চপ, এরকম আরও কত। ওরা সিটে না থাকলে বড়বাবু দূরে থাক, বড় সাহেবও কিচ্ছু বলে না। অনেকক্ষণ নেই জয়ন্ত। ফোনটা যখন আসে তখনও ছিল না। জয়ন্ত করেনি তো ফোনটা? ছি, এসব কি ভাবছে ভারতী? জয়ন্তকেও ভাইয়ের মতো দেখে। জয়ন্ত ওকে বৌদি বলে ডাকে। বয়সে ছোটই হবে। ও যখন হাসপাতালে ছিল জয়ন্ত রোজ যেত। কম্প্যাশনেট গ্রাউন্ডে ভারতীর যে চাকরিটা হয়েছে ওটার জন্য কম দৌড়াদৌড়ি করেনি ও। তাছাড়া ওই হলুদ বাঁধনি শাড়িটার কথা জয়ন্ত কি করে জানবে? হাসপাতালে জয়ন্তর সঙ্গে রোজই দেখা হতো, কিন্তু হাসপাতালে তো কোনোদিনই বাঁধনি শাড়ি পরে যায়নি ও। প্রশ্নই ওঠে না। শাড়িটা লাস্ট পরেছিল কবে? মঞ্জুর বিয়েতে? না তো, সেদিন তো সাউথ ইন্ডিয়ানটা মেজ পিসে দিয়েছিল বিয়েতে। থিয়েটার দেখতে? হ্যাঁ, মনে পড়েছে, অফিস ক্লাবের থিয়েটার, নরক গুলজার। তার মানে অফিসের সবাই জানে ওই হলুদ শাড়িটার কথা। জয়ন্তও জানে। কিন্তু জয়ন্ত তো নারদ হয়েছিল, ওর সঙ্গে কি করে দেখা হবে? ও তো গ্রিন রুমে ছিল। জয়ন্তকে নিয়ে এত ভাববার কি আছে? কেন ভাবছে ভারতী? অফিসের অনেকেই তো দেখেছে ওই হলুদ শাড়িটা। অফিসের 250 স্টাফ দেখেছে। জয়ন্ত কেন ফোন করতে যাবে? ছি, কে হতে পারে? স্টোরের ওই মোটা লোকটা একবার ক্যান্টিনে ভারতীর পাশে বসেছিল, কিরকম করে যেন তাকাচ্ছিল। চায়ে চুমুক দিয়ে বলেছিল, খুব স্যাড ম্যাডাম। দিলীপকে আমি সবসময় বলতাম, পেটে এরকম পেইন হচ্ছে, ডাক্তার দেখা ঠিক মতো। কেয়ারই করতো না, বুঝলেন? ভারতীর ওসব কথা বহুবার শোনা হয়ে গেছিল। ও কোনো কথা বলেনি। কিন্তু ওই লোকটা তো আর কোনোদিন। ভারতী স্টোর, অ্যাকাউন্টস, কনফিডেন্সিয়াল, পারচেজ, অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত ডিপার্টমেন্টের যাবতীয় পরপুরুষের মুখ মনে করতে থাকে।
জয়ন্ত এলো, চেয়ারটা টেনে নিয়ে ঠিক ভারতীর মুখোমুখি বসল। বলল, বৌদি, বড় সাহেবের সঙ্গে কথা হয়ে গেল। আপনারা মানে মহিলারা একটা ঘর পাচ্ছেন। ভিজিটার্স রুমটা অনেক বড়, ওটা থেকে পার্টিশন করে স্পেস বার করা হবে। ওই ঘরটা লকার থাকবে, তাতে আপনাদের পার্সোনাল জিনিস টিনিস রাখতে পারবেন। বলুন, আর কি করতে পারি? ভারতীর জয়ন্তর চোখের দিকে তাকিয়ে অল্প অল্প হাসতে ইচ্ছে করছিল, কিন্তু পিনকুশনে এই দৃষ্টিটা আটকে রইল। 4:45 ভারতী অফিস ছাড়ে, হেঁটে ট্রাম ডিপোতে চলে যায়। একটা লেডিস ট্রাম ছাড়ে 5:05। ধীরে সুস্থে ট্রামে ওঠে। চলতি ট্রামে উঠতে পারে না ভারতী। কোনো দিন জানালার ধারে বসার জায়গা পেয়ে গেলে কলকাতার ব্যস্ততা চাকতে চাকতে, সাজানো দোকান দেখতে দেখতে ভেঙে যাওয়া সংসারটার দিকে চলে যায় ভারতী। আজ রাস্তাটা পার হবার সময়, বাস, লরি, ট্যাক্সি, মোটরের ফাঁক ফোকরের মধ্য দিয়ে গলে যাবার সময় পিছন ফিরে অফিস বাড়িটার দিকে একবার তাকানোর অমনোযোগের মধ্যে একটা ট্যাক্সি তুমুল হর্ন মারল, ব্রেক কষল। ছুটে গিয়ে ওপারের ফুটপাতে উঠল ভারতী। ও কেন আবার বিরক্তিকর ওই অফিস বাড়িটার দিকে তাকাতে গিয়েছিল ফের? কোনো মানে হয়? ব্রেক মারা ট্যাক্সিটা চলতে শুরু করেছে। এইয়া বড় সিঁদুর পরা বউটা লোকটার গায়ে লেপ্টে রয়েছে, আদিক্ষেতা। মনুষ্যতলায় নামলো ভারতী। হাঁটতে হবে কিছুটা। 1 প্যাকেট মাখন কিনল। আগে বলতো, মাখন আনতে পারবে একটু? এখন নিজেই কেনে। কেমন যেন অন্যরকম লাগে। যেদিন প্রথম মাইনে পেল, সই করলো, তারপর টাকাগুলো হাতে নিল, ঝরঝর করে কেঁদে ফেলেছিল ভারতী। ক্যাশিয়ার ভেবেছিল ওর স্বামীর কথা মনে পড়ছে। বলেছিল, দুঃখ করবেন না ম্যাডাম, যে যাবার সে তো চলেই গেছে, ওনার চাকরিটা তো আপনাকেই। কথাটা শুনেই ভারতীর লজ্জা পেল। ওর তো স্বামীর কথাই মনে হওয়া উচিত ছিল এ সময়। হয়নি তো। তাহলে হঠাৎ চোখ কেন জলে ভরে গেল? মাইনে পাওয়ার আনন্দ, নিজের টাকা। ছি! ও কি কোনোদিনও ভেবেছিল চাকরি করবে? 12 ক্লাসটাও পাশ করতে পারেনি। 2বারের পর আর দেয়নি। চাকরি বাকরির কথা কখনো ভাবেনি সে। কত সব ছাতামাতা বইপত্র পড়তে হয়, কোন দেশের কি গণ্ডগোল, কোন দেশের কে কি মন্ত্রী। অনুরাধারা সেই সব পড়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। ভারতী তো ফোকটে। ফোকটে? এক চড় মারব, স্বামীর চাকরি। বাড়ির নাম অক্ষয়ধাম। ওর শ্বশুরের নামে বাড়ি। ছোট্ট একতলা বাড়িটা। লেটার বক্সের গায়ে কাগজে সাঁটা দিলীপ রায় এখনো আছে। কে ওই নামটাকে ছিঁড়ে দেবে, কিংবা ওই নামের উপরও আঠা দিয়ে সেঁটে দেবে সাদা কাগজের শূন্যতা? রয়েই গেছে। দরজার কড়া নাড়ে ভারতী। ওর শাশুড়ি দরজা খুলে দেয়। ভারতীর প্রথম কথাটাই হয় ওর মেয়েকে নিয়ে। আজ বলল, বেশি জ্বালা নেই তো মা? শাশুড়ি কি বলছে না শুনেই সোজা ওর শাশুড়ির ঘরে চলে যায়। 14 মাসের ঘুমন্ত শিশুটির কপালে একটা ছোট্ট চুমো খায়। তারপর কোলে নিয়ে নিজের ঘরে নিয়ে যায়। ওর ঘরের দেওয়ালে ওর স্বামীর ছবি। চাকরির আইডেন্টিটি কার্ডের পাসপোর্ট সাইজ ছবিটা শ্রাদ্ধের আগে বড় করা হয়েছিল। অন্য দেয়ালে ওর স্বামীর পায়ের ছাপ বাঁধানো। ছবির পায়ের ছাপটিকে প্রণাম করে অফিসে যায় ভারতী। রোজ পায়ের ছাপ সারাদিন পিঠে বয়ে ঘোরে। এখন পায়ের ছাপটিকে পিঠ থেকে ছবিতে ফিরিয়ে দিল ভারতী। কাল আবার। পরদিন একাদশী। বিধবার একাদশী করতে হয়। অন্তত 1টা বছর না করলে চলবে কেন? ভারতীর শাশুড়ি বলেছিল। ভারতীর ঘরে দেয়ালে টাঙানো একটা ফ্রেম আছে। প্রতিভক্তি কর সদা থাকিতে জীবন, প্রতিভক্তি সতীসাধ্যি করে প্রাণপণ। সুতো সুতো বুনেছিল ভারতীর শাশুড়ি।
ভারতীর ফুলশয্যার পরদিনই এটা এই ঘরে টাঙিয়ে দিয়েছিলেন তিনি। এই মন্ত্র এখন তোমায় দিলুম। বাড়িতে মাছ ঢোকে না, 2 বিধবার সংসার। বাচ্চাটাকে মাঝে মাঝে ডিম সেদ্ধ করে খাওয়ায়। ডিম খেতে ভীষণ ভালোবাসে ভারতী, মানে বাস্ত। ভারতী বাচ্চাটাকে ডিম খাওয়াতে খুব ভালোবাসে। ডিমের গন্ধটা পায় ভারতী। এজন্য নয়, বাচ্চাটা আসলে ডিম খেতে ভালোবাসে খুব। আজ একাদশী। একাদশী মানেই যে সাবু কলা খেতে হবে এমন নয়। দিনের বেলা রুটি তরকারি, রাত্রে শাশুড়ি অবশ্য সাবু কলাই খান। ওরা খুব মানেন, ভারতীর মাও। এসব মানলে স্বামীর আত্মার কল্যাণ হয়। রুটি তরকারি খেয়ে বাচ্চাটিকে আর একবার দুধ খাইয়ে অফিসের জন্য তৈরি হয়। কাপড় বার করবার জন্য আলমারি খোলে। গোদরেজ, ওরা গোদরেজ চেয়েছিল। বাবা বলেছিলেন, গোদরেজ না দিয়ে যদি অন্য কিছু দিই। আমার ছেলের বন্ধু একটা স্টিলের কারখানা করেছে, ওখান থেকে কিছুটা সুবিধে। শাশুড়ি বলেছিলেন, দেবেন যখন ভালো জিনিসই দেবেন। নগদও ছিল 8,000। ভারতীর ভয় ছিল বাবা হয়তো পিছিয়ে যাবেন, ভারতীকে আবার বসতে হবে। বহুবার বসা হয়ে গিয়েছিল ওর, 12 বার, 13 নাকি 14 বার। এখানে ঠিকুজিটা খুব ভালো মিলেছিল বলে বাবা রাজি হয়েছিলেন। আলমারিটা খুলল। লাল, হলুদ, বেগুনি রঙগুলো গুটিসুটি বসে আছে। ওই রঙগুলো সব মরে গেছে। ওর মধ্যে থেকে হলুদ রঙের সাদা বুটির বাঁধনি শাড়িটার মৃতদেহটা বার করে একবার দেখে শাড়ির শরীর, তারপর দরজাটা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়ায়, শাড়িটার শরীর ওর গায়ের উপর রাখলো লম্বালম্বি। দক্ষযজ্ঞের সময় মহাদেব সতীর মৃত শরীরটা এমনই করেই কাঁধে করে ঘুরেছিল ত্রিভুবন। সঙ্গে সঙ্গেই শাড়িটাকে দলামোচা করে ফেলে ভারতী, আলমারির উপরের তাকের একেবারে পিছনে ঢুকিয়ে রাখে। আজ কোন শাড়ি পরবে? এখন ডিপ রঙের শাড়ি পরে না, লাল পুরো বাদ। হালকা হলুদ, ঘিয়ে বা সাদা খোলের শাড়ি পরে। হলুদ না, হলুদ না, হলুদ না। একটা সাদা খোলের শাড়ি টেনে নিল। ভিতরে হলুদ কলকার কাজ। না, হলুদের কোনো চিহ্ন নয়। হলুদ শাড়ি পরে এলে আমি বুঝবো। কি বুঝবি রে তুই? আস্পর্ধা। নীল পাড়ের সাদা খোলের শাড়ি পরল। আবার প্রণাম, ছবিকে, পায়ের ছাপকে। ট্রাম স্টপেজে দাঁড়িয়ে ভারতী দেখল ওকে কেউ দেখছে কিনা। ভারতীর মনে হলো, ও কেন ভাবছে অফিসের কেউ ফোনটা করেছিল? এ পাড়ার কেউ কি হতে পারে না? এ পাড়ার কেউ নিশ্চয়ই ওই বাতনি শাড়িটার কথা জানতেই পারে। ওই দোকানদারটা না তো, যার থেকে মাখন টাখন কেনে? ওর তো ফোন আছে দোকানে। ও বড্ড সেদে সেদে কথা বলে, ওই একই কথা। তা দিলীপবাবুর চাকরিটা আপনি করছেন, ভালো লাগছে? তা চাকরি কেমন চলছে? আচ্ছা, ওগুলো কি সত্যি কথা? আপনাকে খুব ভালো লাগে? ভালো লাগার কি আছে ভারতীর? ভারতী তো রোগা, নাকটা ছোট, চুল পাতলা, নইলে এতবার বসতে হয়? সব ঢং, বদমাইশি। অফিসে নিজস্ব চেয়ারে বসে ভারতী। ও তো ভারতী নয়, দিলীপ রায়ের উইডো। টেবিলে অনেকগুলো ছুটির দরখাস্ত জমেছে, সব ফাইলে পুট আপ করতে হবে। ও চাকরি করে, দিলীপবাবুর চাকরি। বড়বাবুর টেবিলে ফোন বাজে। তখন ভারতীর মনে হয় ও ভারতী। বুক ধুকপুক ধুকপুক করে। হ্যালো? হ্যাঁ আছে। বলছি তো সব আছে, কাগজ কার্বন কিছু দরকার নেই। প্রতিটি ফোনের শব্দ দিলীপ রায়ের ভিতর থেকে ভারতীকে টেনে বার করে।
হ্যালো, হ্যাঁ আছে। অনুরাধা ফোন। কাজের সময় যত সব। যুথিকার কথা মনে পড়ে ভারতীর, সেই স্কুলবেলার। সেই থুতনিতে দাড়িওয়ালা লম্বা ছেলেটার কি নাম যুথিকা জানে। ছেলেটার সঙ্গে যুথিকা ঘুরেছিল। যুথিকা সব বলতো ভারতীকে। ভারতী কিচ্ছু বলতে পারত না। ওর বলার কিছুই ছিল না। ওকে কেউ কোনোদিন প্রেমপত্র দেয়নি। ছেলেটা যুথিকাকে চিঠি লিখত, প্রেমপত্র। যুথিকা এখন কোথায়? ওর সঙ্গে দেখা হলে, আপনি দিলীপবাবুর পেনশনটা গত মাস থেকে পাচ্ছেন তো ম্যাডাম? পেনশন সেকশনের লোকটা এসে জিজ্ঞাসা করে গেল। ভারতী ঘাড় নাড়ল। ফোনের শব্দ। হ্যালো, হ্যাঁ আছে। ভারতীর দিকে তাকালো ধরণীদা। ভারতীর বুক ধুকপুক করে ওঠাটা ভারতীর ভালো লাগে। আপনি কে বলছেন? ধরণীদার গম্ভীর গলা। ও আচ্ছা, ভারতী, তোমার ফোন। হ্যালো, কে? ভারতী, জামাইবাবু বলছি। ভালো আছো? হ্যাঁ। দিলীপের পিএফ টিএফ সব পেয়ে গেছো? হ্যাঁ। ফিক্সড করে দিয়েছো তো? হ্যাঁ। দিলীপের পেনশনটা? হ্যাঁ। ব্যাস। চাকরি কেমন লাগছে? ভালো। হ্যাঁ, রবিবার থেকো, আমরা যাব। ফোনটা রেখে দিয়ে দীর্ঘ পথ পার হয়ে আবার টেবিলে চলে আসে ভারতী। দিদি আসবে, ভালো, দেখা হবে। বিয়ের 2 মাসের মধ্যেই বাবা স্বর্গে গেছেন। বিধবা মেয়েকে দেখে যেতে হয়নি। বাবার মৃত্যুর পর বাপের বাড়ি যাওয়াটা কমে গেছে। দাদারা আলাদা, কার কাছে যাবে? এই অবস্থায় মায়ের সামনে যেতে ইচ্ছে করে না ভারতীর। চাকরিটা যখন হবে হবে হচ্ছে, তখন বড়দা ছোড়দা দুজনেই বলেছিল আমাদের সঙ্গে থাক। কিন্তু ভারতী থাকবে কেন? বেশ আছে, স্বামীর স্মৃতি, হোক না 1.5 বছরের, বাচ্চাটা আছে। সেও কি ওর, ভারতীর, নাকি ওর স্বামীর? শাশুড়ি তো তাই বলেন। অফিস থেকে ফিরে বাচ্চাটার কথা জিজ্ঞাসা করলে উনি তো বলেন সারাটা দিন মোটে ঘুমোয়নি। ভারতী হয়তো বলল, খুব বিরক্ত করেছি বুঝি? উনি বললেন, বিরক্ত আর কি, দিলুর স্মৃতি, সব দিলুর। সব ওর স্বামীর। স্বামীর ঘর, স্বামীর বাচ্চা, স্বামীর চাকরি, ভারতীর পিঠে স্বামীর পায়ের ছাপ। 1 সপ্তাহ প্রায় চলে গেল। ফোন টোন আর এলো না। বাঁচা গেছে। রবিবার দিদিরা আসবে, সময়টা ভালো কাটবে। সকালে নিজেই বাজারে যাবে। মোচা আনলে হয় একটা। নিরামিষ তরকারি আর কি করা যায়? ফুলকপি আনবে একটা। 4:45 বেজে গেল। অনুরাধারা টেবিল ছাড়ল। ভারতী উঠল না। একে একে সবাই উঠল। বড়বাবু বললেন, ভারতী যাবে না? ভারতী বলল, হাতের কাজটা সেরেই যাচ্ছি। সবাই চলে গেল, শুধু জয়ন্ত ছিল। জয়ন্ত ভারতীর কাছে এলো, সামনের চেয়ারটায় বসল। বলল, বৌদি, একটা কথা আছে। আপনাকে নাকি টেলিফোনে কে একজন টিজ করেছিল? কাউকে সন্দেহ করছেন? আরে ফ্র্যাঙ্কলি বলুন আমাকে, দিলীপদার ওয়াইফের কোনো অপমান আমরা হতে দেব না। ভারতী গোঙানির মতো বলল, জানি না। জয়ন্ত বলল, বাড়ি যাবেন না? ভারতী বলল, হাতের কাজটা সেরে যাচ্ছি। জয়ন্ত বলল, আমি যাই, একটা সিনেমা টিকিট কেটেছি। অফিসে কেউ নেই। ফ্যানগুলো গোঁ গোঁ করছিল খালি। টেবিলে টেবিলে ফাইলের শূন্যতা, নিস্তব্ধ টেলিফোন। ভারতী টেলিফোনের কালো রঙের দিকে তাকিয়ে বলল, ভীরু, ভীরু, ভীরু কোথাকার।
রবিবার দিদিরা এলো, গল্প টল্প হলো। ভারতী এক ফাঁকে আলমারিটা খুলল, সাদা বুটির হলুদ শাড়িটা বের করল, গন্ধ নিল। আশ্চর্য, শাড়িটার মধ্যেও ও পাচ্ছে ওর স্বামীর গায়ের গন্ধ। শাড়িটা দিদিকে দিয়ে দিল। দিদি, তুই এটা নে, পড়িস। আমি আর কি করব? ওর দিদি বলল, থাক না, বিবাহবার্ষিকীতে ও দিয়েছিল না এটা, এটা তোর কাছেই রাখ, ওর স্মৃতি। ভারতী বলল, অনেক স্মৃতি আছে, ইচ্ছে করে গা ঝাড়া দিয়ে স্মৃতিগুলো। ভারতী আবার ওর ঘরে যায়, আলমারি খোলে, হলুদ শাড়িগুলো সব খুঁজে বার করে নিয়ে আসে। দিদি, এগুলো নিয়ে যা, হলুদ রং আমার একদম ভালো লাগে না। সে কি রে, হলুদ রং তো তুই খুব ভালোবাসতিস। ভারতী বলল, বাসতাম, এখন বাসি না। দিদিরা চলে গেল। ভারতী ওর ঘরে একা, নিজে নিজেই বলল, ভীরু 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 কোথাকার। পরদিন সোমবার, আবার অফিস, প্রণাম, পায়ের ছাপ। আজ পায়ের ছাপটা ছবিকে ফিরিয়ে দিল ভারতী। তারপরই এক কাণ্ড করে বসলো ঠিক অফিসে যাবার আগে। একটা ছোট্ট সাদা কাগজ নিল, সেই কাগজে মোটা করে স্পষ্ট করে লিখল ভারতী, ভারতী রায়। কাগজের পিছনে আঠা লাগালো। তারপর দিলীপ রায়ের উপর সেঁটে দিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা ট্রাম রাস্তায়, চলতি ট্রামে উঠে পড়ল। ভারতী রায় আজ পারল।